15 নম্বর। হ্যাঁ, পূর্ববর্তী মুমুক্ষুগণ এরূপ জেনে কর্ম করেছিলেন, তাই তুমিও পূর্ববর্তীগণের দ্বারা সর্বদা কৃত কর্মগুলি করো। এখানে ছোট্ট একটা গীত আছে বুঝে নেওয়া, যেটা আমরা মিস করে যাই সবাই। এখানে শুনলে কি মনে হচ্ছে? শ্রীকৃষ্ণ বলছেন যে অনুবর্তন করো, রিপিট করো, ঠিক আছে, তাই তো? একটা ট্রেডিশনকে ফলো করো, একটা ট্রেন্ডকে মেনটেন করে, ট্রেন্ড না, ট্রেন্ড বলে তো বর্তমান হয়ে যাবে, একটা প্রথাকে, একটা ধারাকে মেনটেন করে চলো। শ্রীকৃষ্ণ কিন্তু একটা ছোট্ট কথা বলেছেন, এবং জ্ঞাতবা, তুমি জানো, জ্ঞানে আসো। যদি কোনো ধারা থাকে, কি? আন্ডারস্ট্যান্ডিং। আগের মনীষীগণ জীবনের এই যে আন্ডারস্ট্যান্ডিং, অকর্তার আন্ডারস্ট্যান্ডিং, উপরের যে চাতুর্বর্ণম, জীবনের যে বিভিন্ন দিক, এর আন্ডারস্ট্যান্ডিং, তার আগেও আর শুনতে বলছে যে যথামাং প্রপদ্যন্তে, যে যেভাবে আমাকে করে সে আমি তাকে সেভাবে কৃপা করি। এই টোটাল এবং জ্ঞাতবা আগের লোকেরা জীবন কাটিয়েছে, যারা মুক্তি চেয়েছে। মুক্তি চেয়েছে মানে কে মুক্তি চেয়েছে? যার যন্ত্রণা আছে সে মুক্তি চাইছে। যার কোনো যন্ত্রণা নেই জীবনে, যা জগতে কেউ নেই, তার মুক্তির দরকারও নেই। ছাগলেরও মুক্তি চাই, ওর ঘাস চাই, ঘাস ওর কাছে মুক্তিদাতা গুরু, গরুরও মুক্তি চাই, ওদের মতো চাই। মানুষ আরো এগিয়ে, মানুষ বন্ধনকে খুব ইন্টেন্সলি ফিল করে, কারণ সে বিভিন্নভাবে কনসেপ্ট মেকিং করে, যেটা পশুরা পারে না। পশুরা না খাবার দুঃখ পায়, মানুষের না খাওয়া প্লাস আমি বঞ্চিত, কি কি হলে আমি খেতে পারতাম, সমাজের এই হাল কেন, এই এত কিছু ইন্টারপ্রিটেশন করবে বসে। গরুর খিদে পেলে গরু বলে খুব খিদে পেয়েছে, এই কষ্টটা পেলো। তুমি বলবে একটা সময় আমার দুপুর চামচে আমি খেতাম, গরুর এই অপশানটা নিয়ে ভাবার। এই যে তোমার পীড়া দুঃখে রূপান্তরিত হবে। গরু বলবে যে পাশে আরেকজন গরু বসে আছে, ও খাচ্ছে আমিও খাচ্ছি, গরু গিয়ে উঠে গিয়ে ওর ঘাসে মুখ দিয়ে দেবে, একটু গুতোগুতি হবে, যন্ত্রণা আছে। তুমি এর থেকে অনেক বেশি ভাববে, একটা সময় পাশে উনি ছিলেন, তিনি যদি থাকতেন আজকে আমার খাবার অভাব হতো না। ওই সময় যদি ব্যাংকের এটা না করতাম, ভুলটা না করতাম, ওকে যদি চেকটা লিখে না দিতাম, যদি ফ্রড না হতো, আমার এই অবস্থা হতো না বলে তুমি বলবে। এটা গরু কখনো করবে না। সেই জন্য গরুর মুক্তি ঘাসে নিহিত, গরুর মারামারি শিঙে নিহিত, আমাদের তার গভীর। তো মুমুক্ষু তো আমরা সবাই, যারা মুক্তি চেয়েছে, আগে মানুষের কথা বলাচ্ছে এখানে, যারা যন্ত্রণায় থেকেছে, তারা জীবনে কর্ম করে যন্ত্রণার থেকে মুক্তি চায়নি, তারা জীবনকে বুঝে মুক্ত হয়েছে। এটা ট্র্যাডিশন। ট্র্যাডিশন এটা নয় যে এই করো, এরপরে তুমি ধূপ জ্বালাবে, তারপরে তুমি 4 পাতাওয়ালা বেলপাতা খুঁজে আনবে, এটা দেওয়া শুভ। হ্যাঁ, তারপর তুমি গুরুর কাছে যাবে, সেই গুরুকে দেখতে এমন হবে। এইসব কিছু কৃষ্ণ বলছেন না, কোনো পন্থের কথা বলে না গীতা। বলছি আমরা দুর্ভাগ্যবশত হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, কিন্তু যদি ধরা হয় গীতা একটা কাটলেস, একটা সম্পূর্ণ ইজম শূন্য একটা পুস্তক। কোথাও কিচ্ছু একটা শব্দ উচ্চারণ করা হয়নি। পুরো গীতা যা বৈষ্ণব ধর্ম ফলো করে, কোথাও বৈষ্ণব শব্দ নেই। আমরা নিজেদের মতো করে করেছি। গীতার কাছে যাও, গীতা কোনো ধর্ম মত পথের নয়, যোগ কোনো ধর্ম মত পথের নয়, তন্ত্র কোনো ধর্ম মত পথের নয়, শুধু কথা, সাংখ্য, প্রকৃতি পুরুষ, কোনো মত পথের নয়। এটা একটা জীবনে আন্ডারস্ট্যান্ডিং। তো যাদের যন্ত্রণা হয়েছে তারা কিভাবে জীবনে গিয়েছে? তারা জীবনকে বুঝে জীবনের দিকে এগিয়েছে, কর্ম করে করে নয়, এটা করতে হবে ওটা করতে হবে। লোকে এসে বলে মহারাজ বলুন কি করব। কৃষ্ণ বলছেন এটা পথই নয়, তুমি বোঝো তুমি কি অবস্থাতে আছো, ওইখান থেকে কর্ম বেরোবে। কুরু কর্মজীব তস্মাত্মম, অর্থাৎ তুমিও জীবনকে বোঝো। জনক আদি সবাই জীবনকে বুঝেছিল, তার ফলে তাদের আন্ডারস্ট্যান্ডিং কীভাবে এসেছে যে মিথিলা জ্বলে গেলেও আমার কিছু এসে যায় না। বুদ্ধ বললেন আমি মিথিলাতে থাকবোই না, মিথিলা মানে উনি ওনার রাজত্বে থাকবেনই না। শঙ্কর বললেন আমি তো ঘরেই থাকবো না, ঠিক আছে। আবার অন্য কারোর কাছে, রামের কাছে বললেন, আর বললেন হ্যাঁ আমি করব। তো প্রত্যেকে কর্ম আলাদা আলাদা করেছে, কিন্তু প্রত্যেকে জীবনকে বুঝে কর্ম করেছে, অ্যাকর্ডিং যেমন দরকার করেছে। তো অর্জুন পথ এটাই, যদি তোমাকে এগোতে হয় তুমি ইনকোর অকর্তৃত্ব বোঝো, যে জীবন নিজের মতো এগায়, কারোর ডেফিনেশন এগায় না। আর উপরে উপরে জীবনের যে ভাব সেটাও বোঝো, এটাই হলো ব্রহ্মার শক্তি। উপরে উপরে তুমি যদি ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের বিয়ে দিয়ে দাও তো চুলি লেগে যাবে, যেটা হয় বর্ণসংকরে যায় হতে। হ্যাঁ, বউ সেবা করতেই চায়, শুধু সেবাই চলছে, তোমায় পা টিপে দিই, তোমায় দুধ এনে দিই, তোমায় খাবার এনে দিই। আর বর চায়, বরের মধ্যে কি আছে? ব্রাহ্মণত্ব আছে। একটু পড়াশোনা করো না, এক বিন্দু পড়া নেই, সারাক্ষণ রান্নাঘরে ঢুকে বসে আছে। তাহলে কি হচ্ছে? বর্ণসংকর যায় হতে, দুটো আলাদা মেন্টালিটি।
আর মাঝখানে ছেলেই হয়ে তাকাচ্ছে, কোনটা করবো? খেতেও ভাল লাগছে, বাবা পড়তেও বলছে, বাবার কথাটা লজিক আছে, তাহলে এ গোলমাল হয়ে গেছে, ক্রস ব্রিড হয়ে গেছে, এবারে বেচারা বহুত যন্ত্রণায় থাকবে। এই সত্যি সত্যি এই ব্যক্তির যে ডিএনএ তারও গঠন আলাদা হবে, দুজনের ভাবনা চিন্তা মেন্টাল প্যাটার্ন আলাদা। আজকে তো আমরা যত সূক্ষ্ম যাচ্ছে আমরা দেখছি এটাকে এফেক্ট করছে। আর দ্বিতীয় এই ছেলেটা এই দেখতে দেখতে বড় হচ্ছে, এর মাথাও একটা কনফ্লিক্ট দেওয়া মাইন্ড তৈরি হয়ে যাচ্ছে। এই কখনো দেখছে না যে পিতা মাতাটা সুষ্ঠু শান্ত জীবন কাটাচ্ছে, যেটা ক্ষুদিরাম চন্দ্রমণি কাটিয়েছে। তাদের মধ্যে কনফ্লিক্ট নেই, দিন রাত্রে ক্ষুদিরাম বলছে এত খরচা কেন, আর চন্দ্রমণি বলছে থ্যাং খোড়া করে দেবো, এইদিকে এসো না। এরকম কিছু নেই ওদের মধ্যে। ওরা দেখছে কেউ কারো অনুগত না, দেখছে একটা হারমোনি আছে, একটা প্রেম আছে। আমরা কজন আমাদের পিতা মাতার মধ্যে একটা সন্তুলিত প্রেম দেখতে পাই বলো তো? সন্তুলিত প্রেম বলতে আমরা যেগুলি বলি ওই প্রেম তো সবারই হয়, কুকুর ছাগলের হয়, ওটা তো প্রেম নয়। তুমি জীবনে চলতে দুজনের মধ্যে একটা শান্তি স্থিরতা দেখতে পাচ্ছি। এটাই একটা শিশুর উপরে সব থেকে বেশি অত্যাচার। ডাইরেক্ট অত্যাচার করতে হবে না, তুমি পরিবেশ নষ্ট করে দিয়েছো। ঠাকুমার বাবার ঝামেলা হচ্ছে, কাকা জ্যাঠার মাঝখানে পাঁচিল পড়ছে বাড়ির, এ কিস্তি করছে ও কিস্তি করছে, তুমি দেখলে কি মা রেগে গিয়ে ময়লাটা ওইদিকে ফেলে দিল, চুপ করতে কথা বলিস না, দেখিয়ে দেবো। এইগুলো সব প্যাসিভ তোমাদেরকে গঠন করছে। বর্ণ সংকর জায়তে। তো শ্রীকৃষ্ণ বলছেন যে এইটা বোঝো যে ব্রাহ্মণে বিয়ে মানে কোনো সুতোধারীর বিয়ে নয়, দুটো সমমানসিকতাকে সাথে রাখো, তাহলে এদের জীবন সুন্দর হবে। বন্ধু তো আমরা ওইভাবেই করি না, আমার সাথে যার মেলে, আর তুমি চাও না চাও জীবন নির্ধারণ করছে মাতালের সাথে মাতালের মেলে। ঠিক আছে, যে সাজতে ভালোবাসে সে ঘুরে ফিরে মেকআপ করে এরম লোকের সাথে বন্ধুত্ব করে নেবে, যে পড়তে ভালোবাসে সে পড়াকু বন্ধু করে ফেলবে। ঠিক তেমনই বলছে কর্ম কি, তাহলে পূর্বতরম কৃতম, ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখো, যেটা আমি একটু আগে বললাম, একটা ব্রডনেস। জানো যে ইউ আর নট আলটিমেট, কোনো পার্সন আলটিমেট নয়, কারোর কথা আলটিমেট নয়, কারোর জীবন আলটিমেট নয়, তোমার জীবন আলটিমেট নয়, কি হবে কেউ জানে না। আর যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে কি সন্তুলন রাখার জন্য যা করার করো। মহাজ কি করে বুঝবো? আমি যদি চোর হই তাহলে কি আমি চোরই থাকবো? ভাবে তুমি চোরই থাকো, তুমি এর বেশি কিছু করতে পারবে না, তুমি চোরই থাকবে, তুমি চোরই খুঁজে নেবে। আমি একটি শুধু মন্ত্র বলবো এই ক্ষেত্রে, যেটা বারবার বলি, দ্বন্দ্বে থেকো না। চোর দ্বন্দ্বাতীত হয়ে গেলে চোর ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে, আর অথবা থাকবেই না, চোর জেলে থাকবে। কারণ চোর যদি পেয়ে যায় সে চুরি বাড়িয়ে দেবে, চুরি বাড়ালে ধরা পড়ার চান্সও বাড়বে, তখন দুজনেই জেলে থাকবে, সমাজও ভালো থাকবে, আর কিছু করতে পারবে না। অর্জুনের মতো স্থিতিতে যেন আমরা না থাকি। আমাদের স্থিতি অর্জুনের মধ্যে, কি করি, ক্যা করে ক্যা না করি, ক্যাসি মুশকিল হয়, এই জায়গাতে যেন একদম আমরা না থাকি। এটাতে জীবনের অকারণ অপচয় হয়। 16 নম্বর, কর্ম কি এবং অকর্মই বা কাকে বলে এই বিষয়ে বিদ্বানগণ মোহগ্রস্ত হয়ে যান। সুতরাং আমি এই কর্মতত্ত্ব সম্বন্ধে তোমাকে সম্যক রূপে জানাচ্ছি, যা জানলে তুমি অশুভ হতে মুক্তি লাভ করবে। ঠিক কি বলছে? যদি প্রশ্ন এটা বলে, একটু আগে যেটা বললাম যে মহারাজ কি করবো আর কি করব না, তাহলে আমি কথা বলবো, আজ পর্যন্ত গুরুতত্ত্ব সবাই মাথা ঘামিয়ে মরে গেছে, কেউ আবিষ্কার করতে পারেন কি করা উচিত, কোন সময় কি করা উচিত নয়। কি করে করবে? তুমি তো বিধান করবে না কর্মের। বাঘ সামনে আসলে তোমার ভয় পাওয়া উচিত কি ভয় পাওয়া উচিত নয়, ব্যক্তির উপরে। তোমার পালানো উচিত না ডিফেন্ড করা উচিত, সিচুয়েশনের উপরে। হাতে রাইফেল আছে, পালাবে কেন? পালাবে না। আর রাইফেল থাকবেই, এর বিধান তো আমি করতে পারি না। আমি বললাম না, রাইফেল নেওয়া উচিত, সব সময় এটা রাখা উচিত। তুমি অফিসে গেছো, রাইফেলটা নিয়ে, বাঘ আছে যদি, কারণ মহারাজ বলছে এটা উচিত, তাই বলছে কবয়পত্র মোহিতা, আচ্ছা লোক গোল খেয়ে যাবে। হ্যাঁ, গুরু আদেশ করেছে, এরমই তো চলে। কাঠের কৌপিন পরে নিয়েছে কেউ, কাঠিয়া বাবারা, কি করে থাকে ভগবান জানে পরে, তো আবার চাবি লাগায় তাতে। তো অদ্ভুত ব্যাপার আছে। আমার গুরু এমন ছিল, হ্যাঁ, তো এই আচার্য রজনীশ, তার ভাই পুরো তার মতো সেজে বসে আছে, দেখলে মনে হবে কপি পেস্ট। কি করা উচিত কি করা উচিত নয়, ভাই তুমি তার জীবনটা বোঝো, তার যে ব্লান্ডারগুলো সেগুলো বোঝো, তার যে ভালো দিক সেগুলো বোঝো, সেগুলি না করে তুমি দাঁড়িয়ে বাড়িয়ে বসলে। হ্যাঁ, আমাদের আমি একটা আশ্রমে ছিলাম আদ্যাপীঠের, সে কোন ভাইয়ের দীক্ষিত, তাকেও দেখতে নেক্সট দাদার মতো, সেও ভাই সেজে বসে আছে। বলছে সবাই বলছে যে মহারাজ আপনাকে দেখতে পুরো ওই রকম, আর কি আনন্দ, সে চলছে, দেখতে অমন হতে হবে।
তো কি যে করা উচিত আর যে কি যে করা উচিত নয়, যে প্রথম দাড়ি রেখেছিল সে তো কারোর মতো হচ্ছিল না, দাড়ি বেড়েছে, এবার বাকিরা বলছে না এটা করা উচিত, কারণ ওই ব্যক্তি জ্ঞান লাভ করেছে। যদি ধরে নিই তো দাড়ি বাড়ালে মোটামুটি জ্ঞান হোক না হোক, মোটামুটি আমি দাঁড়িয়ে গেছি, ব্যাপারটা এরকম নয়, এরকম কোনো ইনস্ট্রাকশন হতে পারে না। অর্জুন তুমি বারবার আমাকে যদি জিজ্ঞেস করবে আমি কি করি, কৃষ্ণ বলছে আমি কি বলি তুমি কি করো, নির্ভর করছে। আজ পর্যন্ত কবয়ও প্রথমে জ্ঞানীগণ ও পণ্ডিতগণ এটা বলতে পারেনি কি করা উচিত, কারণ বলা সম্ভব নয় কি করা উচিত। কারণ কোনো রিজিড ইনস্ট্রাকশন হবেই না। অস্তিত্ব স্পন্টেনিয়াস সিচুয়েশন ক্রিয়েট করে, আর ডিসিশন স্পন্টেনিয়াস নিতে হবে প্রত্যেক মুহূর্তে। তুমি খাবে কি খাবে না, এটা তো স্পন্টেনিয়াস ডিসিশন। এখন তুমি আমার সঙ্গে বলছো না মহাজ আজকে পেটটা ভার খাবো না, 1 ঘন্টা হয়তো কথা হলো, তুমি তো জানো এরপরে কি হবে। তুমি ভেবে রেখেছো মনে যে 12:30টায় খাওয়া হয়ে যাবে, এবার দেখা গেলো 1:45 খাওয়া হচ্ছে, খিদে পেয়ে গেছে, কিন্তু তুমি বলে দিচ্ছ খাবো না। ডিসিশন তো স্পন্টেনিয়াস তোমাকে নিতে হবে, যে ওই অবস্থাতে কি আবার বলে খাবো তবে যে চোঁয়ার ঢেকুর উঠতে শুরু করেছে। তুমি কি জানো তোমার কি ঘটবে? সম্ভব তো নয়। আমি যদি বলে দিই না তোমার খাওয়া উচিত বা উচিত নয়, এরকম প্রত্যেকটা জিনিস। আমার পড়াশোনা করা উচিত কি উচিত নয়, ঠিক আছে, কিচ্ছু বলা যাবে না। তুমি কি করবে শেষ অবধি, কারণ তোমার যে মেন্টাল ফরমেশনটা তোমার দ্বারা নির্ণয় হয়নি, হবে না তোমার। তুমি শেষ কথা বলেন ও গান শিখছে, আমি জানি না ও পারবে কিনা গান গাইতে। ও যদি বলে কি করা উচিত, আমি একটাই বলতে পারি এই মুহূর্তে তুমি তো ইচ্ছা হচ্ছে তো তোমার মধ্যে, দেন তুমি ডিসাইড করো আজকে এই মুহূর্তে আর যদি আমি এটা করবো। সিচুয়েশন আছে আশেপাশে, এবার মনে গান গাইতে ইচ্ছা করছে, বা তুমি কোথায় আছো, বলে আমি বাসের মধ্যে আছি, হঠাৎ করে ইচ্ছা করছে একবার বিরাজ গো মা। আরে ভাই তুমি বাসে আছো, তাহলে তো হবে না ব্যাপারটা। তোমার কাছে হারমোনিয়াম আছে বা কিছু আছে, তোমার গলায় একটা অন্তত একটা তানপুরা আছে, কিছু আছে, তোমার পরিস্থিতি আছে, তুমি ইচ্ছা আছে, এই সব মিলিয়ে তুমি এই মুহূর্তে প্রশ্নটা করেছো, তো উত্তর এই মুহূর্তের হয়। কখনো বলবে না মা 2023-এ বলেছে 25-এ করে ঠকেছি, আমি 2023-টা 2023-এ 12টা বেজে 1 মিনিটে 30 সেকেন্ড এই কথাটা বলেছি, এই সময়ের জন্য বলেছি, পরের সময় আমি জানি না, আমার কোনো দায় নেই, আমাকে অকর্তা জানবে এই বিষয়তে। তো এই মুহূর্তে যা তোমার স্থিতি, সেখান থেকেই প্রশ্নের উৎপত্তি হয়েছে, তো এই মুহূর্তের স্থিতিতেই প্রশ্নের উত্তর আসবে। সেই জন্য অর্জুন, উচিত বলে ঠাপ্পা লাগাবো এমন কিছু করা যাবে না, সব বদলাবে। আজ থেকে 5 বছর আগে যা উচিত মনে করেছিল আজ তুমি তা করছো না, আজকে যে উচিত মনে হচ্ছে আজ থেকে 5 বছর পরে তা করবে না। যদি আমি লিখে দেওয়া হয় এটা করা উচিত এত বছরে, এবার গোলমাল হয়ে যাবে না বিষয়টা। তো বলছে আমি তোমাকে এই কর্মের মূল বিষয়টা জানাবো, মেন বিষয় যেটা বোঝার, কি করবে না করবে এটা জানানো সম্ভব নয়। কৃষ্ণ বলছেন পণ্ডিত তো মোহিত, আমিও, তার মানে কৃষ্ণ যতদূর অব্দি পণ্ডিত, যতদূর অব্দি ওর কাছে তথ্য আছে, সূচনা আছে, ফ্যাকচুয়াল ডেটা আছে, ততদূর অব্দি কিছু বলা যাবে না। তুমি দেখো বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, যে কোনো ফিল্ডে ফ্যাকচুয়াল বেশি দূর অব্দি বলা যাচ্ছে না, অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়ে পড়তে হচ্ছে। আমি যখন নেতাজির কথা তুমি বলছিলাম না, অনেক কিছুর উপরে প্রেডিকশন করা হয়েছিল, কিন্তু হলো না, কারণ ব্যক্তিত্ব বিধান করছে না। তো ব্যক্তিত্বকে যদি লম্বা টেনে নিয়ে চলে যাও, বড় জোর ধাক্কা লাগবে, যেটা নেতাজির ক্ষেত্রে ঘটেছিল। অনেক দূর নিয়ে গেছিল, এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এই হয়, এই ওয়ারের সিচুয়েশন হবে, এরপরে এই হবে, আমি এই করে দেবো। আমি নেতাজিকে উদাহরণ হিসাবে নিচ্ছি, আর কিছু নয়, তার বীরত্বে তার মহানতায় কোনো কথা বলছে, জাস্ট ওই জায়গাটা নিচ্ছি। এরকম প্রত্যেকেই, গান্ধীও ভেবেছিল হ্যান হবে ত্যান হবে, গান্ধী তো ভাবিনি কখনো ভারত পাকিস্তান হবে, এটা তো আমরা কেউ বলতে পারবো না, কিন্তু হলো। গান্ধী তো জানতো না জওহরলাল নেহরু শেষ পর্যন্ত এই কাণ্ড করবে, এদিক ওদিক হবে, কিন্তু এগুলো হলো। আর সবথেকে ওরা গান্ধী তো জানতো না যে গুলি মেরে ওকে উড়িয়ে দেওয়া হবে, ও ভেবেছিল এরপরেও হয়তো গান্ধীজি ভাবছিলেন এরপরেও কিছু একটা ব্যবস্থা করতে হবে, এই যে ঝামেলা হচ্ছে এটাকে একটা সমাধান করতে হবে, কারণ গান্ধী বেসিক্যালি শান্তিপ্রিয় লোক ছিল, ঝামেলা করার লোক ছিল না, ঠিক আছে। তো শুধু গান্ধী না, দেখো ভারতবর্ষ প্রথম থেকেই অহিংসা নীতিতে চলেছে। হরপ্পা সভ্যতার যদি একটু যারা পড়েছে আমরা অনেকে জানি, দীর্ঘ 2000-3000 বছরে কোনো যুদ্ধ হয়নি, ওই সময় কোনো যুদ্ধ ছিল না, যোগের খুব প্রভাব ছিল। হ্যাঁ, তো কোথাও না কোথাও ঐতিহাসিকরা বলছে আমাদের যে আদি সভ্যতা, ওই সময় ঋগ্বেদ সব থেকে আমাদের ওল্ড যে ডকুমেন্ট, ঋগ্বেদ এছাড়া কিছু নেই, তখন তার সব স্ট্র্যাটেজি দেখে আমাদের সভ্যতা দেখে বলছে এই ভূখণ্ড বরাবর যোগের যম নিয়ম আসন ইত্যাদি, হ্যাঁ, শৌচ, এগুলিকে খুব সেধেছিল, অহিংসাকে সেধেছিল, কারণ যম নিয়ম আসনের মধ্যে অহিংসা পড়ে যায়। তো বরাবর ভারতবর্ষের ভূমি অহিংসার ভূমিই ছিল। অহিংসা মানে দেখো তখন যে গরু কাটেনি, ছাগল কাটেনি তা না, অহিংসা বলতে বুঝতে হবে যে একে অপরকে পিসফুল লিভিং করতে দেওয়া, কাউকে বিরক্ত না করা,
শৌচ ছিল। সব থেকে বেশি যে বড় বড় বিল্ডিং সেগুলো স্নানাগার দেখা যায়, বিরাট বিরাট স্নানাগার পাওয়া গিয়েছে। তো তো শৌচকে খুব গুরুত্ব দেওয়া হতো, নাহলে এরকম স্নানাগার বানাতো না। ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর ছিল। আমাদের যে মডার্ন সিটি সেটা আমরা হরপ্পা থেকেই পাই, যে এরমভাবে তৈরি করতে হবে, একটা বড় হাইড্রেন থাকবে, সেখান থেকে ময়লা শহরে বাইরে চলে যাবে, ছোট ছোট ড্রেনগুলো কানেক্ট করা। যাই হোক, আউট অফ টপিক হচ্ছে। তো মূল ব্যাপার হলো, আমি তোমাকে কর্ম বিষয়তে জানাতে পারবো না, কিন্তু কর্মের যে কেন্দ্রীভূত তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ জ্ঞাত্বা, যা জেনে তুমি গাইডেড হতে পারো এই অশুভ সংসার থেকে, অর্থাৎ অবুঝ হওয়া থেকে। অশুভ সংসার কিছু, অবুঝের সংসারকে অশুভ সংসার বলে। সেই সাধারণ মানুষ সেই নুন তেল আনছে খাচ্ছে, কোটিপতিও খাচ্ছে, গরিব মানুষও খাচ্ছে, সেই একই তেল একই জিনিস, সবই একই ব্যবস্থা। ঝামেলা কার হচ্ছে যে অবুঝ। সংসার অশুভও নয়, সংসার শুভও নয়, সংসার এইরকম। যে বুঝলো তার জন্য এটা শান্তির কারণ হবে, শান্তি মানে শুভ, আমরা এটা চাই। আর না হলেই গোলমাল হতে শুরু করবে। আর কৃষ্ণের সৌন্দর্য, কৃষ্ণ নিজেই বলে দিচ্ছে, দেখো এটা গোলমেলের জায়গা। বুদ্ধও সেই কথা বললেন, এ দুঃখের জায়গা, এখানে আনন্দের সন্ধান করলে তুমি বড় ঝামেলায় পড়বে। এইভাবে আমরা যেভাবে আছি, আগে ফ্যাক্টকে স্বীকার করো, দেয়ার ইজ দুঃখম সর্বম দুঃখম। কাউকে ভালোবেসেছো তো তার থেকে হারিয়ে যাওয়ার ভয় তোমার সাথে সাথে এসেছে দুঃখ। এখন চান না বুদ্ধকে ছাড়ছে। বুদ্ধ লাস্ট বলছে যে, বুদ্ধ নিজের বড় বড় চুল ছিল তো, চুলগুলো কে কাটছিলেন। ও চান না, জানতো না যে বুদ্ধকে, মানে জানা কে ছিলেন, ওর যে ঘোড়া রক্ষক, ওর সঙ্গী। বুদ্ধ তো স্বাভাবিকভাবে তোমার বাড়িতে যদি একটা ইয়ং কাজের লোক থাকে, তুমি ইয়ং হও, একটা বন্ধুত্ব হয়ে যায় ন্যাচারাল। হ্যাঁ, চল যাবো, ঘুরতে যাবো। আর বুদ্ধ তো সেরকম করুণাপ্রবণ প্রথম থেকেই ছিলেন, যে ছোট গরিব লোক, ছোট লোক এইভাবে দেখতেন না, তো খুব ছিল। তো সাথে গিয়েছিল, বুদ্ধকে বলছে যে আমার চান না, আমাকে চুলটা কেটে দাও। পিছন থেকে চুলটা কাটতে তো একটু বুদ্ধ কিন্তু ন্যাড়া হননি, ঠিক আছে। বুদ্ধ ছোট করে নিয়েছিলেন, কারণ এসনা বা এই যে যত্ন, আর তো তেল কোথায় পাবে, সাবান কোথায় পাবে, এখন তো বেরিয়ে গেছে। তো চুলটা কেটে নিচ্ছিলেন, সব গয়না ফয়না দিয়ে দিলেন নিজের। ন্যাড়া আবার তো চুল গজাবে, ওই জন্য তো বিধি ছিল। ওই বারবার ন্যাড়া হওয়ার জন্য কোথায় পাবে, অনেক সময় অনেকে তখনকার স্মৃতিতে ভাবতে পারছে 2,500 বছর আগে, যে তখন ভাবনা চিন্তাটা ওরকম ছিল, যে ওই জন্য তো জটা প্রথাটা এসে গেছিল, আঠা দিয়ে চুলটাকে স্টিপ করে দিত, ঝামেলাই নেই, তেল সাবান কিছু লাগবে না। যে বটের আঠা বা গাছের যে আঠা দিয়ে জটা বানানো হতো, কেন, ওটা খুব বাড়বেও না, খুব কমবে না, একটা গ্রোথকে একটা স্ট্যাগনেন্ট করে দেওয়া হলো, ওর থেকে জটা এসেছিল। যাই হোক, বা এমনিতেও চুল টুল না পরিষ্কার করলেও আস্তে 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 জট খেয়ে যায়, সেটা তো জটা এসছে, এবং ডেলিবারেটলি করাও ছিল, দুটোই ছিল। তো তখন বুদ্ধ খুব সুন্দর কথা বলেন। তো আমি চাইবো তোমরা সবাই বুদ্ধের জীবনটা একটুখানি পড়ো, খুব অনেক কিছু বুঝতে পারবে। যদি থরলি কয়েকটা বই নাম প্রেসক্রাইব করে দেবো পরে, যদি কেউ পড়তে চায়, তো একটা পুরো যাত্রা দেখতে পারবে জীবনের। একজনের উত্থান পতন, একজনের স্বীকারোক্তি, একটা জ্ঞানীর নিজের ভুল স্বীকার করা, নিজের ঠিক স্বীকার করা, আগানো পেছানো সব কিছু দেখা যাবে। তার মধ্যে বুদ্ধত্বের বিকাশ কিভাবে হলো, তো খুব প্র্যাকটিক্যাল। তো বলছে, কেন তুমি ছেড়ে যাচ্ছ? বুদ্ধকে প্রশ্ন করছে যে তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে যাচ্ছ? বলছে, তোমার কেমন লাগছে? তো বলছে, আমার খুব দুঃখ হচ্ছে, তো এই জন্যই ছেড়ে যাচ্ছি, যাতে এই দুঃখ আমার না হয়। তুমি কি চাও না? যে যার সাথে থাকতে চেয়েছে দুঃখ হয়েছে, আমি তোমার মুখে এই দুঃখ দেখতে চাই না বলে তোমায় ছেড়ে যাচ্ছি। কারণ আমি যদি সুখী নয়, আমি সুখ দেবো কি করে কাউকে? আমার চলে যাওয়ায় তুমি যদি দুঃখী হয়ে যাও, তাহলে আমার থাকায় যে সুখ, ওটাও অরিজিনাল সুখ নয়, ওটাও কোনোভাবে দুঃখই ছিল। আমি চলে যাচ্ছি, তোমার দুঃখ, তোমাকে ছেড়ে যাচ্ছি, আমার দুঃখ, এই দুটো দুঃখই যাতে না হয়, সেই জায়গায় আমায় পৌঁছাতে হবে। আমাকে বুঝতে হবে জীবন কি, কেন এত দুঃখ, ঠিক আছে? তো এই কোর যে অশুভ সংসার, এই আন্ডারস্ট্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছে। বুদ্ধর এখান থেকেই শুরু হয়। এই প্রশ্নটা বুদ্ধ ছাড়েনি, জীবনে দুঃখের নিবৃত্তি চাই, জ্ঞান চাই না, যোগ চাই না, সাংখ্য চাই না, বিভূতি চাই না, জীবনে দুঃখের নিবৃত্তি আর নিশ্চিন্ততা, বা এই অনিশ্চিত জীবনে কি কোনো উত্তর নেই, এই উত্তর আমার চাই, এটাকে ছাড়েনি। ফলে কেউ বুদ্ধকে শেষ অবধি তৃপ্ত করতে পারলো না। বুদ্ধকে নিজে বলেন, নিজেকেই এই উত্তর খুঁজে বের করতে হবে।
এবং প্রত্যেকেই নিজেই উত্তর খুঁজে বের করেছে, যারাও করেছে তারা নিজেই উত্তর খুঁজে বের করেছে। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ বলেন আমি সেই মূল বিষয়টি তোমায় বলে দেবো। দেখো কৃষ্ণ আর বুদ্ধের মধ্যে কোনো ভেদ পাবে না। হ্যাঁ, একজন যুদ্ধক্ষেত্রে একজন বনে, লোকে ভেদ করে এই নিয়ে কাটাকাটি করেছেন, আন্ডারস্ট্যান্ডিং দেখো দুজনের। ওই সময়তে কাটাকাটি অহিংসা, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। মারতে তখন হবে যখন আর কিচ্ছু করার নেই। রামচন্দ্র যখন শিকার করছেন বা কোনো কিছু বধ করছেন, তখন হনুমানও জিজ্ঞেস করছে যে এই যে মারা হচ্ছে এটা কি অহিংসা হচ্ছে, হিংসা হচ্ছে না? বলছে হনুমান কিছু, হনুমান যখন মারাই অহিংসার মাপদণ্ড তখন তা করতে হবে। আমরা মারা আর না মারা কি অহিংসা বলি, ওটা ভাবে দেখলে চলবে না। শ্রীকৃষ্ণ বলে দিলেন আমি সেন্ট্রাল জিনিস তোমায় বলে দেব, কবয়পত্র মোহিতা। যদি কর্ম দিয়ে বলতে শুরু করি এটা করবে ওটা করবে, মাথা ঘুরে যাবে। আচ্ছা লোকের মাথা ঘুরে গেছে, কি করবো কি না করবো কনফিউজ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলি যে তোমরা হয়তো মনে হয় যে মহারাজ একসময় একরকম বলছেন একসময় একরকম বলছেন, পেয়ে যাবে, একদম পেয়ে যাবে। কর্মের মধ্যে দিয়ে দেখুন, আমি যেটা এখনো পর্যন্ত বলতে পারিনি ওটা বোঝো। যেই জায়গাকে আমি টাচ করতে পারি, যাকে এখন আঙুল দিয়ে আমি দাঁড়িয়ে আছি ওটাকে বোঝো, ওইখান থেকে গাইড হবে কর্ম। তুমি হাজার বোঝো, হাজার আমি লেকচার দিই, অন্য কেউ লেকচার দিই, অন্যকে বুঝিয়ে দিই, কিছু হবে না। জীবন সামনে এসে দাঁড়াবে এবং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ওই জায়গাতে রিচ করো। প্রত্যেক গুরু, প্রত্যেক আচার্য, প্রত্যেক হিতৈষী চাইবে তোমাকে ওই জায়গায় রিচ করিয়ে দিতে। হতেই পারে তোমার সাথে আরেকজনের মিলবে না, কিন্তু স্ট্যান্ড পয়েন্টটা যেন তা থাকে। তো কৃষ্ণটাই বলছেন তুমি অশুভ থেকে মুক্তি লাভ করবে, আমি সেটা তোমাকে বলবো। ঠিক আছে।